সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্মরণীয়র সাথে একদিন এই অনুষ্ঠানে। আজ আমি ইশরাত জাহান উর্মি আপনাদের সাথে আছি। এই অনুষ্ঠানে আমরা মূলত সমাজের বরেণ্য ব্যক্তিদের কর্মজীবন, তাদের দর্শন, তাদের ব্যক্তিজীবন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন প্রফেসর তাসনিম সিদ্দিকী, 40 বছরের কর্মজীবন কাটিয়ে যিনি শীঘ্রই পা দিচ্ছেন তার অবসর জীবনে। তার জীবনে নানান কথা আজ আমরা জানবো। তাসনিম সিদ্দিকী, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? আপনাকে দেখে আমার সবসময় আসলে খুব ভালো বোধ হয়, কারণ আপনাকে এর আগেও আমি অনেকবার বলেছি যে আপনি আমার একজন প্রিয় শিক্ষক বটে। সেই বিষয়গুলোই আসছি। যদি প্রথমে একটু এভাবে শুরু করি, আপনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আপনি একটু ওয়ার্কাহলিক, সারাক্ষণ কাজ করতে পছন্দ করেন। এই যে দীর্ঘ 40 বছর ধরে আপনি শিক্ষকতা করলেন এবং আপনি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি সার্ভ করেছেন। অন্য বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন দেশের বাইরে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ই আপনার আসলে প্রাণ ভ্রমরা যদি আমরা বলি। এই দীর্ঘ জার্নিটা যদি একটু বলেন। তুমি নিজেই আমার ছাত্রী, সুতরাং তুমি নিজেও জানো আসলে শিক্ষকতাটা আমার মজ্জার ভেতরে। আমার পরিবারে আমার নানা, আমার মামারা, আমার খালারা, আমার বাবা এবং আমার মা সবাই শিক্ষকতায়। যাকে পছন্দ করেছে জীবনসঙ্গী হিসেবে সেও শিক্ষকতায়। ফলে শিক্ষকতাটা খুব ভালোবেসেই এখানে থেকেছি পুরোটা সময়। কারণ ছাত্রছাত্রী যারা আমার ছাত্রছাত্রী, আমি দেখেছি যে তাদের ভেতরে তীব্র জানার আকাঙ্ক্ষা, তাদের ভেতরে নিজেকে ক্রিয়েটিভিটিকে প্রকাশ করার তীব্র আকাঙ্ক্ষা, সেই জায়গাটায় আমার মনে হচ্ছে আমি একটা অনুঘটকের ভূমিকা পালন করতে পারি যদি তাকে শুধু দেখিয়ে দিই যে এইভাবে এগুলে তুমি এখানে পৌঁছবে। তাকে যদি একটা ড্রিম দিতে পারি, দেখা যাচ্ছে এই ছাত্রছাত্রীরা আউট অফ দি ওয়ে যে যখন আমরা শিক্ষকতা শুরু করেছিলাম খুব কঠিন ছিল পড়াশোনা তাদের জন্য, কারণ একটা লাইব্রেরি, বই কেটে রেখে দিয়েছে ভিতরের পাতা, সেইখানে বসে বসে কপি করে এনে তারা কিন্তু পড়ালেখা করত। অনেক শিক্ষকই অনেক সময় বলেছেন, আমি বলতে শুনেছি যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে না। আমি কিন্তু কোনো দিন একটা ব্যাচ পাইনি যে পড়াশোনা করে না। কারণ আমার মনে হয়েছে যে তাদেরকে যদি আমি জাগাতে পারি, শিক্ষার আকাঙ্ক্ষাটা জাগাতে পারি, সে পড়বেই, এবং তাই ঘটেছে। এবং যার ফলে পলিটিক্যাল সায়েন্সের যদি ছেলে মেয়েদের দিকে তাকাও, দেখবে এক একজন এক একটা বড় বড় জায়গায় আজকে প্রতিষ্ঠিত। এটা তো শিক্ষার কারণেই প্রতিষ্ঠিত। তো এই শিক্ষার পাশাপাশি দেখা গেছে আমার ভেতরে সবসময় একটা গবেষণার একটা ইচ্ছা ছিল, যে কারণে ছাত্রছাত্রীদেরকে ক্রমাগতভাবে গবেষণায় ইনভলভ করেছি। এবং তারা ভবিষ্যতে যখন পিএইচডি বা মাস্টার্সের জন্য যাচ্ছে, দেখা যাচ্ছে এই যে আমার সাথে মাঠ গবেষণায় অংশ নিয়েছে, এইগুলোকে দেখিয়ে কিন্তু তাদের স্কলারশিপের সুযোগ তৈরি হচ্ছে। তো সুতরাং এটার একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন শিক্ষকতার আমার সব সময় থেকেছে। শিক্ষার্থীদের মধ্যে আনন্দ জাগিয়ে তোলা, পড়াশোনাটা যে একটা আনন্দের ব্যাপার, এটা যে আসলে খুব খটোমটো কোনো বিষয় নয়। একটা জিনিস একটু আমি যদি জানতে চাই তাসনিম সিদ্দিকী, সেটি হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একসময় যেই শিক্ষকরা ছিলেন একদম নমস্য, আব্দুর রাজ্জাক থেকে শুরু করে সর্দার ফজলুল করিম থেকে শুরু করে আপনারা যাদের কাছে পেয়েছেন, হ্যাঁ, সেই জায়গা থেকে তারপরে মাঝখানে একটা সময় মনে হলো যে এই বিষয়টির কিছুটা যেন এই মান পড়ে গেছে, অথচ এত ইন্টারেস্টিং একটা বিষয়, কিন্তু শিক্ষকদের মান, ডিপার্টমেন্টের মান যেন কিছুটা যেন নিচের দিকে নেমে গেছে এবং পেছনের দিকের সাবজেক্ট হিসেবে রাষ্ট্রবিজ্ঞান পরিগণিত হচ্ছিল। চেয়ারপারসন হিসেবে সেই সময়কার কথা যদি কেন কেন আসলে এই স্ট্যান্ডার্ডটা পড়ে গেল বলে আপনার মনে হয়? মাঝে একটা সময় যখন নতুন নতুন বিভাগ খোলা শুরু হলো, তখন স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের আগ্রহ নতুন বিভাগের দিকে যাবে। কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানে যে ছাত্রছাত্রীরা ঢুকছে সেটা এখন ওপরের দিকে চলে আসছে। অর্থাৎ প্রথমে 2-3টা বিভাগ শেষ হওয়ার সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানও শেষ হচ্ছে। অর্থাৎ ভালো ছাত্রছাত্রীরা আবার রাষ্ট্রবিজ্ঞানের প্রতি উৎসাহী হচ্ছে। আমাদের যে শিক্ষক যারা রয়েছেন, অনেকেই বাইরের থেকে ডিগ্রি শেষ করে এসছেন, এক একটা বিষয়ে স্পেশালাইজেশন করে পাঠদান করছেন। তো সেদিক থেকেও একটা ডায়নামিজম আমি ডিপার্টমেন্টের ভেতরে লক্ষ্য করি। হ্যাঁ, এক সময় যখন সর্দার ফজলুল করিম স্যার, বিকে জাহাঙ্গীর স্যার, অথবা নাজমা চৌধুরী, রনক জাহান, এমাজউদ্দিন স্যার,
তালুকদার মনিরুজ্জামান স্যার, তাদের মতন মহিরুহু যখন শিক্ষকতা করেছেন, এবং তারা তো আন্তর্জাতিক ফিগার সমস্ত, এই মানুষগুলোর পরে যখন একটু তো মনে হবে যে বোধহয় এখন মান ওরকম নেই, এরকম মনে হতে এরকম পারে। মনে হবে, কিন্তু সেটা ঠিক না। আসলে তারপরে যারা ইয়াং জেনারেশন, তাদেরকে বেড়ে উঠতে কিছুটা সময় লাগে, এবং তাদের ছায়াটা এত বড় ছিল যে সেই জুতো পায়ে দেওয়াটা কঠিন ছিল রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকদের পক্ষে। তবে তারা পেরেছেন। আমি তো এখন দেখি সব ভালো ভালো জার্নালে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকদের লেখা, হ্যাঁ, এবং তারাও বেশ প্র্যাকটিক্যাল, অনেক বিভিন্ন রকমের কোর্সে, বিভিন্ন রকম ডেমোক্রেসির উপরে ইয়েতে আমাদের শিক্ষকরা কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করছেন। সুতরাং বিভাগটাকে এখন আমি অনেক ডাইনামিক দেখি। হ্যাঁ, যখন শুরু করেছিলাম অ্যাজ চেয়ারপারসন, তখন আমি একটা নতুন জিনিস শুরু করি। সেটা কি? আফটারনুন টি উইথ সিওডি, অর্থাৎ চেয়ারম্যান অফ দি ডিপার্টমেন্টের সাথে চা খাবে কারা? ছাত্রছাত্রীরা। সেটা কখন? সেটা কারা? হচ্ছে আমাদের তো অনেক ছাত্রছাত্রী, সিআর যারা ক্লাস রিপ্রেজেন্টেটিভ। সো প্রতি মাসে একবার করে আমি 25 জন ক্লাস রিপ্রেজেন্টেটিভ নিয়ে বসি। ওই যে আমরা বসছি এবং সেখানে ক্লাস হচ্ছে কি না, কোন কোর্সটা পিছিয়ে আছে, তারপর তারা কি চায়, এই জিনিসগুলো তারা বলতে থাকে। যেমন একটা কথা, যে আমাদের বিভাগের প্যাসেজটা খুব অন্ধকার ম্যাডাম, আলোকিত করুন, আমাদের শিক্ষকদের কীর্তিগুলি তুলে ধরুন, আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গর্ব করার মতো জিনিস দিন। তো সুতরাং আমি যখন চেয়ারপারসন হলাম, প্রথমেই কিন্তু আমি একটা মুরাল, ভাষার শহীদ আবুল বরকত আমাদের ছাত্র, তাহলে এটার প্রাইড আমাদের নিতে হবে না? এবং সেই ওনার একটা বিশাল মুরাল যখন তৈরি করলাম, এখন দেখবেন যে অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরা এসে মুরালটার সামনে ছবি তোলে, হ্যাঁ, এবং ছাত্রছাত্রীদের ভেতরে যে এটা আমাদের, এই যে গর্বটা, এই যে বিভাগের প্রতি তাদের যে ভালোবাসা এবং একাত্মতা, সেটা অনেক গুণ বেড়ে গেছে। আর শিক্ষকদের যে প্রতিটা শিক্ষকের জীবনী আমরা দেখছি, ক্লাসে আমি জিজ্ঞেস করছি তালুকদার স্যারের বই পড়েছো? সেভাবে পড়ছে না। এখন আমরা কি করলাম, প্রত্যেকের জীবনী, সব শিক্ষক একত্রে বসে এক একজন শিক্ষক এক একজনের জীবনী আমরা লিখে ফেললাম। লিখে সেগুলোকে তাদের ছবি সহ করিডোরে যখন দিয়ে দিলাম, এখন দেখা যাচ্ছে যে কেউ না কেউ দাঁড়িয়ে ওগুলো পড়ছে। তাদের যে পেইন্টিং, সেই পেইন্টিংগুলোকে আমরা ওয়ালে সমস্ত দিলাম। তাদের খেলা, আমাদের ছাত্রছাত্রী কিন্তু ফুটবলে, ক্রিকেটে চ্যাম্পিয়ন হচ্ছে, রানার্স আপ হচ্ছে, এই ছবিগুলো পুরো ডিসপ্লে করলাম। এখন ছাত্রছাত্রীরা সেখানে কি একটা প্রাইড নিয়ে চলে। তো চেয়ারপারসন হিসেবে এই একটা দিক আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। আরেকটা দিক যদি আমি বলি, আমার মনে হয়েছে যে আপনি শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্কটা কিছুটা সময় আমাদের দেশে এক ধরনের স্টেরিওটাইপ একটা বিষয়ের মধ্যে আবদ্ধ ছিল বলে অনেক দিন ধরে আমরা দেখেছি, যেটা আমরা দেশের বাইরে দেখি যে ছাত্র শিক্ষক বন্ধুর মতো, কিন্তু আমাদের দেশে মনে হয় যে ছাত্র শিক্ষকরা এত উঁচুতে এবং শিক্ষার্থীরা এত নিচুতে, গ্যাপটা খুব চোখে পড়ে। আপনি সেই জায়গা কিছুটা ভেঙেছেন, আপনি কাউন্সিলিং করেছেন ছাত্রছাত্রীদের, এবং আসলেই তো আমাদের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রাম থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসে, তাদের বাবা মা তো আসলে শিক্ষকরাই। হ্যাঁ, তো আপনি সেরকম সেই ব্যক্তিগত কাউন্সিলিংও অনেকের করেছেন, সেই বিষয়টা যদি একটু বলেন। আমাদের যারা ছাত্রছাত্রী অনেকেই, বেশিরভাগ মফস্বল থেকে আসছে, এদের অনেকেই সিটে প্রথমে জায়গা, তারা সিট পায় না হলগুলোতে। তারপর বিভিন্ন রকমের তাদের উপরে কিন্তু, মানে কি বলবো, নতুন যখন ছাত্রছাত্রীরা আসে, বিভিন্নভাবে তাদের একটা ভয়ের বিষয়ও কিছু কিছু ক্ষেত্রে থাকে। তো তাদের সাথে যখন শিক্ষক শিক্ষিকারা খোলাখুলিভাবে কথা বলেন, তাদের সমস্যাগুলো যখন জানেন বা জানতে চেষ্টা করেন, তখন তারা একটা ক্ষেত্র পায়। আমি তো আমার প্রথম যে ক্লাসটা শুরু করে, আমি কিন্তু খুব স্বাভাবিকভাবে, খুব হালকাভাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করি। সেখানে আমার পার্সোনাল লাইফের কথা বলি, আমার হাসি ঠাট্টার কথা বলি, জীবনের কথা বলি। এগুলো বলাতে ওরা কিন্তু আমার সাথে একটা সহজ সম্পর্কে চলে আসে, এবং ক্লাস থেকে বেরোতে পারি না, সব একসাথে জাগ বেঁধে আমার রুমে আসতে চায় এবং কথা বলতে চায়।
তাদের দিকগুলো তুলে ধরতে চায়, আমরা এটা করতে চাই, আমরা ওটা করতে চাই, তাদের যে কত স্বপ্ন। এই গ্যাপটা যে শুধু আমার সাথে ছাত্রছাত্রীর কমেছে তা নয়, এই গ্যাপটা কিন্তু অন্যান্য শিক্ষকের সাথেও ছাত্রছাত্রীদের কমেছে। আর যদি স্টাফের কথা বলি, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা কিন্তু তাদেরকে সেভাবে সম্মান দিয়ে দেখিনি। আমি যেই কাজগুলো করেছি, প্রথমে এসেই আমার সাথে যখন মিটিং করছেন, আমি যখন একাডেমিক কমিটির মিটিং করছি, তারা ইকুয়ালি এখানটায় একজন ব্যক্তি যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ডিল করেন, সুতরাং প্রথমেই তাদের বলছি দুজন আমার দুপাশে বসেন, আপনারা দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, শিক্ষকদের সামনে বসবেন কি করে, এই জড়তা ভেঙে তাদের যে আসন সেটা কিন্তু আমি প্রতিষ্ঠিত করেছি। তাদের সাথে মাসে একবার করে যখন মিটিং করেছি, সেই মিটিং নিয়ে অনেকের মনে মনে হচ্ছে হায় হায়, শিক্ষকদের চেয়ারে ম্যাডাম এই সব স্টাফদের বসিয়ে মিটিং করছেন, পিয়ন বসিয়ে মিটিং করছেন। কিন্তু আস্তে আস্তে তারাই এটাকে আবার গ্রহণ করেছে যে এটা কত সুন্দর, কত ভালো, পুরো ব্যাপারগুলো কত, এবং কাজগুলো কত সহজে তখন করানো যাচ্ছে। কার কি কাজ, টার্মস আমরা যখন জব ডেসক্রিপশন তৈরি করে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, এখন সবাই জানেন ওর কাছে এই কাজে যাব, ওর কাছে ওই কাজে যাব। তো এইভাবেই আমার মনে হয় দায়িত্ব পালন করতে চেষ্টা করেছি। তবে একটা কথা বলতেই হবে, এখন কিন্তু তুমি এখানে বসে যদি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ঢুকো, সেমিনার লাইব্রেরিতে, তুমি অনলাইনেই ঢুকতে পারবে। ওখানে কি বই আছে, ক্যাটালগটা পুরো ডিজিটালাইজ করিয়েছি, ছাত্রছাত্রীরাই কাজ করেছে। এবং এখন যদি দেখো, পুরোনো আলমারাগুলোকে শুধুমাত্র ফেসলিফট করে এত সুন্দর একটা আমাদের সেমিনার রুম তৈরি করেছি। হ্যাঁ, ক্লাসে সমস্ত পর্দা দিয়ে, মাল্টিমিডিয়া দিয়ে আমরা একটা আধুনিক শিক্ষার ক্ষেত্র তৈরি করেছি। একটা বিষয় যদি আমি একটু বলি, আপনার ছাত্রী হিসেবে আমরা জানি যে আসলে কোনো কিছুই পলিটিক্সের বাইরে না। ব্রেখটের সেই কথাটা যদি বলি যে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে তারা যারা রাজনীতি সচেতন নন। তো সেই যে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ জাগিয়ে তোলা এবং তাদেরকে এই যে একটা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, একেবারে সব কিছু আমরা পাচ্ছি হাজার বছরের প্রাচীন রাজনীতি থেকে এখনকার চায়ের দোকানের রাজনীতি পর্যন্ত, এই যে বিষয়টি, এটা করার জন্য যেই এক ধরনের জোর লাগে সেটি আপনার মধ্যে ছিল, সেই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। শিক্ষকতা জীবনে আমি যদি বলি, আমি রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হই কী করে, অ্যাক্সিডেন্টালি। আমার বান্ধবী, আমার ইকোনমিক্স আর হিস্ট্রিতে হয়েছে আর পলিটিক্যাল সায়েন্সে। আমার ইকোনমিক্সে আমাকে বলে দেওয়া হলো, খবরদার যেও না, তুমি অঙ্ক পারো না, তুমি সর্বনাশ হবে। হিস্ট্রিতে গিয়ে ভর্তি হচ্ছে, আমার বান্ধবী টেনে নিয়ে এসে বললো, নো, দুজনের স্কুল কলেজ সব একসাথে, আমরা ইউনিভার্সিটিতে, তুমি পলিটিক্যাল সায়েন্সে পড়বে। আমার সিভিক্স ভালো লাগতো না, আমি পড়বো না। না, তোমাকে পড়তে হবে। ব্যাস, ওর সাথে গিয়ে ভর্তি হলাম। তারপরে এত সুন্দর একটা ডিসিপ্লিন, ইটস আ জেনারেল ডিসিপ্লিন, তাই না? সেখানে থিওরি এত সুন্দর করে আসে, আমরা সমস্ত পলিটিক্যাল ফিলসফারদের পড়ছি। তারপরে আমরা একেবারে যদি বলি আন্তর্জাতিক সম্পর্ক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোর পাশাপাশি পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, না, তার মানে এই জিনিসগুলোর পাশে প্রাচীন ইতিহাস থেকে এখনকার রাজনীতি, 2500 বছর আগের থেকে নিয়ে বাংলাদেশ, ভারত, মানে নেপাল, শ্রীলঙ্কা, ল্যাটিন আমেরিকা, এসব সমস্ত জায়গার রাজনীতিগুলো আমরা পড়ছি। আফ্রিকার রাজনীতিগুলো আমরা কন্টেম্পোরারি এবং অ্যানালিসিসের ভেতরে আমরা নিয়ে আসছি কম্প্যারেটিভ পার্সপেক্টিভ, যার ফলে এটা কিন্তু খুবই খুবই আনন্দদায়ক একটা সাবজেক্ট। এবং রাষ্ট্রবিজ্ঞানে আমি প্রথমে ছেলে মেয়েদের বলতাম যে সবাই রাজনীতি নিয়ে কথা বলে, কিন্তু তোমার কথাটা হবে তত্ত্ব নির্ভর, কারণ তারা বলছে এমনি সাধারণ জ্ঞান থেকে, আর তুমি এটাকে যখন তত্ত্ব দিয়ে বলবে, তখন দেখবে অনেকের সাধারণ জ্ঞানের কথাটা শুধুই জেনারেলাইজেশন। এবং ব্যাপারটা কিন্তু তাই, রাজনীতিকে বুঝতে গেলে এই তাত্ত্বিক কাঠামোর ভেতরে ফেলে বোঝাটাই রাষ্ট্রবিজ্ঞানীদের কাজ। একদম। গবেষণার যে বিষয়টি আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি মনে হয় যে একটু অবহেলার শিকার। দীর্ঘদিন ধরেই আমরা দেখতে পাই, দেশের বাইরে যেমন গবেষণা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণাটা নেই বলেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেই মান নিয়ে এত কথা, সেটিও বোধহয় কিছুটা হয়। কিন্তু আপনার মতো ওয়ার্কাহলিক মানুষ যারা আসলে পথ দেখায়, তারা কোনো না কোনোভাবে সেই পথ করেই নেয়। গবেষণার বিষয়টা যদি একটু বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগে চিন্তা করা হতো টিচিং ইউনিভার্সিটি হিসেবে, যে কারণে এখনো আমরা সব জায়গায় দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানটা কমে যাচ্ছে, বলা হচ্ছে কমে যাচ্ছে। আসলে শিক্ষার মান তো কমেনি, শিক্ষার মান ঠিক আছে,
কিন্তু ওই যে গবেষণাকে অবহেলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন গবেষণাকে বিশেষভাবে যুক্ত করতে হচ্ছে। আমি যখন গবেষণা করি, গবেষণা কাজে বিভিন্ন জায়গায় আমার তো বিভিন্ন কনসোর্শিয়াম, রিসার্চ কনসোর্শিয়াম, ফলে আমাকে কিন্তু বিভিন্ন দেশে যেতে হয়, 2 দিন 3 দিন করে থেকে আমার পুরো রিসার্চ ডিজাইন করে সেই অনুযায়ী দেশে ফিরতে হয়। আমার যে কত কষ্ট হয়েছে ছুটি পাওয়া নিয়ে। মান বাড়াতে হবে বিশ্ববিদ্যালয়ের, রেটিং বাড়াতে হবে, এই চিন্তাটা যখন বিশ্ববিদ্যালয়ের আসলো তখন থেকে কিন্তু শুরু হলো গবেষণাকে গুরুত্ব দেয়া। সেটা খুব বেশি দিন আগে নয়, যখন ছিলেন আখতারুজ্জামান উনি এই জিনিসটাকে তুলে ধরলেন। আচ্ছা। এবং উনি কিন্তু এখন গবেষণার কাজে যেখানে যাচ্ছি, কোভিডের ভেতরে পর্যন্ত উনি ছুটির জায়গায় ছুটিগুলো দিয়ে তার মানে উনি দিচ্ছেন। জিনিসটা ধরতে পেরেছেন বা উনি বুঝতে ধরতে পেরেছেন এবং এখন এখন এটার গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আরও কথা শুনবো, একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে এসে আবারও নিশ্চয়ই অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা হবে। স্মরণীয় সাথে একদিন এই অনুষ্ঠান দেখছেন আপনারা, ডক্টর তাসনিম সিদ্দিকী আছেন আজ আমাদের সাথে। আমরা ফিরবো একটা বিরতির পর। আরও একবার স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্মরণীয়র সাথে একদিন। এই অনুষ্ঠানে আজ কথা বলছি অধ্যাপক তাসনিম সিদ্দিকীর সাথে। অনুষ্ঠানের এই অংশে আসলে যেহেতু আমরা শেষের দিকে এসেছি, এই অংশে আসলে আমি জানতে চাইবো আপনার ব্যক্তিগত জীবন, আপনার জীবন দর্শন, ছোটবেলা, এইসব নিয়ে একটু কথা বলতে চাই। আমার কাছে মনে হয় মানে মানুষের জীবন অনেক কঠিন, বিভিন্ন রকম বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসে, চ্যালেঞ্জ আসে, কিন্তু একটা জীবনে আমি যদি মনে করি আমি সব দিকেরই কিছু কিছু চাই, যেমন আমি মা হতে চাই, আমি একটা ভালো গৃহিণীও হতে চাই, আবার খুব ভালো শিক্ষক হতে চাই, গবেষক হতে চাই, আমার মনে হয় সবগুলো একসাথে পাওয়া সম্ভব। কিভাবে সম্ভব? সেই জায়গাটাই হচ্ছে কাজ। যদি মানে হ্যাঁ, খাটতে হবে প্রচণ্ড, যে কোনো মানুষই যদি এই পরিশ্রমটাকে ধরে এবং যদি এটা ভাবে যে এত কিছু, এত চ্যালেঞ্জ জীবনে, এত বাধা, আমি পারবো না, তাহলে সে আটকে যাবে। কিন্তু যদি সে মনে করে সব কিছুই পাবো, কিন্তু সব কিছু 100% পাবো তা নয়, তাহলে কিন্তু একটা, আমার জীবন দর্শন হচ্ছে এটাই, যে সব কিছু নিয়ে বাঁচতে হবে। পরিবারের কথা যদি বলেন, মানে আপনার ছোটবেলার আপনার বাবা মায়ের ভূমিকা কি ছিল জীবনে? শিক্ষক হলেন, অন্য কিছু তো হতে পারতেন নিশ্চয়ই। আপনি বলছিলেন যদিও যে পরিবারের ভূমিকা অনেক বড়। আমরা একটা বড় একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। আমার নানা তার নাজিমুদ্দিন রোডের, যদি 37 নাজিমুদ্দিন রোড, আমি এর উপরে অনেক লিখি এখন, ওখানে মামারা সব, খালারা সব, সবাই ছিলেন। তো আমার মা আর বাবা আমাদেরকে মানুষ করেছেন এমন কিন্তু নয়, যদিও আমাদের আজিমপুর কলোনিতে আমাদের একটা বাসা ছিল, কিন্তু আমরা মূলত সেই 37 নাজিমুদ্দিন রোডেই বেড়ে উঠেছি। সো আমাদের মন মানসিকতা মনন সমস্ত কিছু তৈরি হয়েছে ওই পরিবেশটা, যেটা ছিল, নানা ছিলেন অধ্যাপক, ছেলেমেয়েরা তার সবাই অধ্যাপনায়, তো যার ফলে একটা, আর সাহিত্যের একটা, ইংলিশের লিটারেচারের প্রফেসর ছিলেন, ফলে সাহিত্যের একটা ইয়ে আমাদের ভেতরে ছিল, প্রভাব। আর প্রভাব। আর আমার বাবা ডক্টর আশরাফ সিদ্দিকী, তাকে তো সবাই চেনেন, এবং তিনি যে আমাদেরকে, যেটা হয়েছে আমাদের জীবনে, তিনি কিন্তু তেমন বড় হিসেবে ছিলেন না, কারণ তিনি পিএইচডি করতে বিদেশে ছিলেন, মাই আমাদেরকে বড় করেছেন। ফলে আর মা ছিলেন স্কুলের শিক্ষিকা, আজিমপুর স্কুলে পড়াতেন তিনি, তো সেখানেই আমরা পড়াশোনা করতাম। তো সব, মা এত মানে নামি দামি শিক্ষক ছিলেন যে সেখানে সবাই আমাদেরকে খুব ভালোবাসতো, সবাই খুব অ্যাডমায়ার করতো। তো যার ফলে যেটা হয়েছে, আমরা বড় হয়েছি খুব হ্যাপি একটা পরিবেশের ভেতরে। তবে ব্যাপারটা ছিল এরকম যে সমস্ত কিছুকে তোমাদের প্রশ্ন করে বুঝতে হবে, কোনো কিছুতেই ফেস ভ্যালুতে গ্রহণ করবে না। সো এই যে আইডিওলজিটা, তারা ভাষা আন্দোলনে ছিলেন, আমার মা প্রথম নারী যে প্রতিবাদটা তার, তো সুতরাং তার লিডারশিপটাই অন্যরকম। তো ওই জায়গাটায় আমরা বড় হয়েছি, এবং পরবর্তীতে বাবা, আমরা যখন বড় হয়ে গেলাম তখন বাবা এলেন বন্ধুর মতো। তিনি তখন আমাদের এই লালনের আখড়ায় নিয়ে যাচ্ছেন, আমাদের পৌষ মেলায় নিয়ে যাচ্ছেন, তিনি মোর এই যে কালচারাল দিকটা, সেই জায়গাটা আমাদের এক্সপোজ করলেন বাবা। তার মানে মোটামুটি আসলে আমরা যদি বলি যে একটা মানুষকে আসলে সফল হতে হলে, বা একজন মানুষ যদি আসলে তার জীবনের শেষ সময়ে এসে বলতে পারে যে আমি একটা মোটামুটি পরিপূর্ণ জীবন কাটিয়েছি, তার জন্য আসলে ছোটবেলা থেকেই বোধহয় একটা ভিত
তৈরি হতে হয়। আমি যদি একটু জিজ্ঞাসা করি যে আপনার কাজের বাইরে আপনার শখের কাজ কি, যেটা দায়িত্ব না, সেটা কি ঘুরে বেড়ানো নাকি বই পড়া নাকি মুভি দেখা গান শোনা, কোনটা? সাবি, আমি মানে বিকেলে যখন আমার কাজ শেষ করি তখন আমি এই ঘরটায় এসে আমি এই টিভি ছেড়ে মনের সুখে আমি সিনেমা, নাটকও আগে খুব দেখতাম মঞ্চে। তো এখন হয়তো সময় পাই না, কিন্তু সিনেমা দেখি, বই পড়ি। এর ভিতরেই আবার আমরা মালয়েশিয়ায় বেড়াতে গেলাম, যেদিন রিটায়ার করেছি তা সেদিনই রাতে বেড়াতে চলে গেলাম। বেড়ানো খুব পছন্দ করি এবং সেখানে গিয়ে বিভূতিভূষণের ছোট গল্পের বইটা নিয়ে গেলাম এবং আমি পড়লাম, আমার হাজবেন্ড শুনলো, সে পড়লো, আমি শুনলাম। তো এরকম করে একটা নিজেদের মধ্যেও যে সখ্যতাটা, মানে সব সময় জিয়ে রাখার যে ব্যাপারটা, সেইটার চর্চাটাও আমার মনে হয় প্রত্যেককেই করা দরকার। এগুলো হচ্ছে তার উপকরণ। এখন যেটা পারি সেটা হচ্ছে বাগান। আমার ছাদ জুড়ে ফুল ফোটাই, ছাদ জুড়ে আমার রয়েছে বিভিন্ন সবজি। আমি খুব কমই সবজি কিনে খাই, আমার ওই ছাদ থেকেই সমস্ত শাকসবজি, ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়া সমস্ত কিছু ওখান থেকে আসে। তো ওটার যে তৃপ্তি, একটু একটু করে গাছকে বড় হতে দেখি, ওটার তৃপ্তি একটা ভীষণ তৃপ্তি। একটা বিষয় বোধহয় একটু বাদ গেছে, সেটা যদি বলি যে বাবার বাড়ি যেরকম আসলে মেয়েদের জীবনে শ্বশুর বাড়ির যে সাপোর্টটার কথা আমরা বলে থাকি, সেটাও খুব জরুরি দরকার হয়। আমার মনে হয় আপনি সেটাও খুব ভালো মতো পেয়েছেন। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি হচ্ছেন মানে বাড়িতে পুরনো ঢাকায়। আর এদের ফ্যামিলিও খুবই একটা কি বলবো, নামকরা পরিবার। লাল মিয়া হচ্ছেন আমার নানা শ্বশুর। হ্যাঁ, তিনি তো কংগ্রেসের পলিটিক্সে একটা বিরাট ব্যক্তিত্ব। আর অন্যদিকে আমার শ্বশুরা গোপালগঞ্জের, তাদেরকেও ওখানেও সবাই চেনে। সেই সময়ের যে নামকরা যে দু চারটা ব্যবসায়িক ঘর ছিল বাংলাদেশ পাকিস্তানের, তাদের একজন। তো তাদের যে একটা কালচার, যে মানে যে কোনো শিক্ষাকে গুরুত্ব দেয়া। যেমন আমি যদি বলি যে কথাটা এরকম, আমার শ্বশুর বলতেন যে সরস্বতী এবং লক্ষ্মী যেন তোমার কাছে একসাথে আসে। এই যে, এবং আমাকে যে কি ভালোবাসতেন। শাশুড়ি তো আমার বন্ধুর মতো ছিলেন, যা খুশি তার সাথে শেয়ার করতে পারতাম। আর এটা একটা বিশাল জয়েন্ট ফ্যামিলি, ননদ, দেওর, সবাই মিলিয়ে যারা ছিলেন, তাদের বাচ্চা কাচ্চা মিলে একটা, মানে হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলিতে খুব চালাকি করে চলতে হয়। আর আমি তো একটু বোকা বোকা ছিলাম, ভুল টুল করতাম দু চারটা, কিন্তু সবারই মনটা ছিল খুব ভালো। আর যেহেতু প্যাট্রিয়ার্ক ছিলেন আমার শ্বশুর, সেখানে একসাথে সব ছেলে মিলে থাকা কোনো ব্যাপার ছিল না। আমার নানি শাশুড়ি প্রায়ই আসতেন। নানি শাশুড়ির দুই বোনই ছিলেন বেগম রোকেয়ার ছাত্রী, প্রথম পাঁচজনের দুজন। তাহলে এই মানুষগুলোর জীবনচরিত, চলাফেরা সব কিছুর ভেতরেই খুবই এনলাইটেড একটা ব্যাপার শেখার ছিল। ছিল। আমার মনে হয় যে আমরা আজকে আপনার যতটুকু সম্ভব তুলে ধরতে চেষ্টা করলাম দর্শকদের সামনে, কারণ এটা আসলে আমাদের দায়িত্ব যে একজন মানুষ যখন কিভাবে আসলে ধাপে ধাপে এগোতে হয়, সেই বিষয়গুলো হয়তো আপনার এই পুরো জীবন থেকে কিছুটা ছাত্রী হিসেবে আমি এবং দর্শক যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝবেন, ভেতরে নেওয়ার চেষ্টা তবে করবেন। আমি একটা কথা বলবো, সার্থক বা সফল ওগুলো বলা যায় না, তবে সুন্দর একটা জীবন